Hi, welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব সরল সুদ কষা ক্লাস 10 2 নম্বর চ্যাপ্টার সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট খুবই ইন্টারেস্টিং অঙ্ক. Today we will do simple interest for class 10 question number 18 in West Bengal board, and this as it is numerical may not be matched with the CBSE board and the DPS board, but the types of the maths and that the formulas of the maths that must be equal, so all people can be watch these videos and can be learn something. তো তাহলে যদি আমরা করবো যে 18 দাগের অঙ্ক, সেখানে বলছে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, মানে যে কোনো একটা ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবুর বছরে প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তো টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে বলছে 5% সুদ দেয়, আবার বলছে প্রথমে একজন লোক প্রথমে 15,000 টাকা জমা দিয়েছিল, 15,000 টাকা জমা দেওয়ার পর 3 মাস সেই 15,000 টাকাটা খেটেছে। সে 3 মাস পর খাটার পরে 15,000 টাকাটা খাটার পরে 3 মাস পর সে 3,000 টাকা সেই ব্যাংক থেকে আবার তুলে নিয়েছে। তাহলে 3 মাস পরে আর 3,000 টাকা খাটায়নি, কম খেটেছে, মানে 15 থেকে 3 বাদ দিলে 12,000 টাকা 3 মাস পর খেটেছে। সেটা কত মাস খেটেছে না, বলছে তার পরের 3 মাস আবার 8,000 টাকা তুমি জমা দিয়েছেন। তার মানে তার পরে যে আবার 3 মাস আছে, তাহলে প্রথম 3 মাস তার 15,000 টাকা খেটেছে, পরের 3 মাস তার 12,000 টাকা খেটেছে, তারপরে 3 মাস মানে 6 মাসের পর থেকে, মোট 6 মাসের পর থেকে তার 12,000 প্লাস আবার 8,000 টাকা দিয়েছিল, 20,000 টাকা খেলেছে। তখন বলছে যে সুদে আসলে তিনি বছরের শেষে মানে 1 বছর পরে কত টাকা পাবেন। এই অঙ্ক হচ্ছে সরল সুদ কষার অঙ্ক। সরল সুদ কষার অঙ্ক মানে এটা সবসময় মাথায় রাখতে হবে যে সরল সুদ কষার মানে হচ্ছে সুদ সবসময় একদিকে থাকবে আর আসলটা সবসময় আর একটা দিকে থাকবে। সুদের সঙ্গে আসল কখনোই যোগ হবে না। সুদের সঙ্গে আসল যখন টাকা তুলে নেবে, একবারে যখন একসঙ্গে টাকা তুলে নেবে, তখন তার সুদের সঙ্গে আসলে টাকাটা যোগ হবে। তার মানে প্রথমে যে সুদটা ছিল 3 মাসের সুদ, সেটা আলাদা রয়ে গেল, পরের 3 মাস কত টাকা সুদ হচ্ছে সেটা আলাদা বের করতে হবে, আর লাস্টের 6 মাসে কত টাকা সুদ হচ্ছে সেটা বের করতে হবে। আর আসল প্রথমে 15,000 টাকা ছিল, পরে আসল কমে গেছে, তারপরে আবার আসলটা বেড়ে গেছে, তার লাস্টে যে আসল ছিল তার সঙ্গে মোট যে সুদ হলো সেই সুদগুলোকে যোগ করলে আমি, তাহলে 1 বছরের শেষে সে তত টাকা পাবে। এটা হচ্ছে আমাদের মেন অঙ্ক। কেন সরল সুদগুলোর সাথে এমন নয় যে 3 মাস পরে টাকাটা তুলেছে মানে তার মানে যে 3 মাসে যে সুদটা হয়েছে সেই সুদটা পরে 3 মাসের জন্য অ্যাড হয়ে যাবে, যোগ হয়ে যাবে আসলের সঙ্গে, না সেটা হয় না। সরল সুদ কষার অঙ্কে সেটা হয় না। ওগুলো কিছু হয় চক্র সুদের অঙ্কে। যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে যাব তখন সুদটা প্রত্যেক মাস অ্যাজ পার দ্য কন্ডিশন, যেমন কন্ডিশন দেওয়া থাকবে সেই কন্ডিশন অনুযায়ী সুদ মাসে মাসে যোগ হবে বা সুদ বছরে বছরে যোগ হয়ে যাবে আসল সঙ্গে, সেটা আসল আবার সেটা তখন পরের বছর সেইটাকে আবার আসল হয়ে যাবে। এরকম একটা ব্যাপার থাকে চক্র সুদের ক্ষেত্রে। এটা সিম্পল ইন্টারেস্টে সরল সুদের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপারে না। সরল সুদের ক্ষেত্রে সুদ থাকবে আলাদা দিকে, আর আসলটা শুধু খেটে যাবে, কিন্তু সুদগুলো প্রত্যেকবারে বা প্রত্যেক মাসে সুদগুলো কী হবে না, আলাদাভাবে জমা থাকবে। যখন পুরো টাকাটা তুলবে তখন তাকে একসঙ্গে সুদটা দিয়ে দেওয়া হবে, আর লাস্ট যে আসলটা থাকবে তার সঙ্গে একসঙ্গে আসলটা দিয়ে দেওয়া হবে। তো এইটা আছে তার সুদে আসলে 1 বছর শেষে পাবেন। Here is given, suppose any bank is given the simple interest is given 5% rate, but some people, one people, that is Deepu Babu, year first of the year 15,000 rupees he has deposited in the bank, but after 3 months he deducted 3,000 rupees, and after deduction these months, from these months, after 3 months, next after 3 months he has again deposited 8,000 rupees. So after the 1 year, that after this year, total principal plus interest how much he will be got. So here is given the rate of the simple interest, that is 5%, that is the fixed, that is not variable, and that means first 3 months he has principal, initially he has deposited, that is 15,000 rupees. That means firstly 15,000 rupees principal is working for 3 months. After 3 months he again, from the first month, after 3 months he deducted 3,000 rupees. That means next 3 months, that
total the principal value was 15,000 minus 3,000, that is 12,000 rupees. Now after 6 months he again deposited 8,000 rupees as a principal, so after 6 months total principal value must be 12,000 plus 8,000, that is 20,000 rupees. But after 1 year, that means this 20,000 rupees was work as a for the 6 months only. So after 1 year, how much total principal plus interest you will be got, that will be calculated, because this is the simple interest numerical. Interest numerical is a separate than the compound interest numerical, because this type of mathematics, simple interest is called, the interest will be on separate and principal will be on separate. After whenever you will be deposited or deducted, that's not a matter with that interest, because the interest is the fixed, it will be on kept aside, but principal will be increase and decrease as per your deduction and the subtraction and the deposition. So for this type of numerical, you have to make, firstly you have to make the total interest, how much after 3 months, after 6 months, that will be separate, and at last what is the principal value in this value with this value, and that total interest will be added, that then only he will got that after the 1 year he will be got that value. তাহলে আমরা এখন বের করব যে প্রত্যেকবারে তার সুদ বা আসলটা কত হচ্ছে। তাহলে এখানে লিখব কোনো ব্যাংকের, যেমন বই লেখা আছে তেমনই আমরা লিখব, কোনো ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 5% বা 5 লিখতে পারতাম, 5%। ওই ব্যাংকের দীপুবাবু প্রথমে 15,000 টাকা জমা দেন, 3 মাস পর তিনি 3,000 টাকা তুলে নেন। অতএব 3 মাস পর, তার মানে 3 মাস পর তাহলে কত গেছে, 3 মাস পর আসল হবে ইকুয়াল টু 15,000 মাইনাস 3,000 ইকুয়াল টু 12,000 টাকা 3 মাস পর তুলে নিয়েছে। তার মানে অতএব 15,000 টাকা 3 মাস খেটেছে। তাহলে 15,000 টাকা 3 মাস খেটেছে, আমাকে বার করতে 15,000 টাকা 3 মাসে কত সুদ হয়েছে। এখানে লিখব যে গণিতের ভাষা সমস্যাটি হলো আসল, আমার সুদ বের করতে হবে, তাহলে সময় আর সুদ, এরা সুদ টাকা, সময় মাস করতেছে আমি, আর আসল টাকা, তাহলে আসল কত না 5%, মানে 100 টাকার 12 মাসে সুদ হয় 5 টাকা। তাহলে 15,000 টাকা এরা 3 মাস কেটেছে, তাহলে 3 মাসে কত টাকা সুদ হবে না, আমি বের করবো যে 100 টাকা 12 মাসে সুদ হয় 5 টাকা, তাহলে 1 টাকার 12 মাসে সুদ কত হবে, তাহলে কমে যাবে, আবার 1 টাকার 1 মাসে আরও কমে যাবে, 5/100 ইন্টু 12 টাকা, আর 15,000 টাকা 1 মাসে বেড়ে যাবে 5 ইন্টু 15,000 ডিভাইডেড বাই 100 ইন্টু 12, আবার 15,000 টাকা কত না 3 মাসে আরও বেড়ে যাবে ইন্টু 3। এটা আমরা ক্যালকুলেশন করব কত হয় দেখব। তাহলে 5 ইন্টু, সেখানে যদি কাটাটি করি 2 দুগুণে 4, এটা 75, মানে 75 ইন্টু 5, 375/2, 1 2 3 1 17, 8 দুগুণে 16, 17 1 17, 8 দুগুণে 16, 17 1 15, 7 দুগুণে 14, 1 5 5 টাকা। তাহলে এই সুদটা 3 মাস পর, তার মানে 3 মাসে এই সুদটা বেঁচে, তো এই সুদে একদিকে রয়ে যাবে। এখানে কি বলছে না 3 মাস পর তিনি 3,000 টাকা তুলে নেওয়ায় তার আসল হবে ইকুয়াল টু 12,000 টাকা। আমি অলরেডি ক্যালকুলেশন করছি 12,000 টাকা। এবার কি বলছে না 12,000 টাকা, এবার বলছে
এই টাকা তুলে নেওয়ার আবার 3 বছর জমা দিয়েছে না, পরে আবার 3 মাস পর তিনি 8,000 টাকা জমা দেন। তাহলে তাহলে এই 12,000 টাকা কত মাস কেটেছে? অতএব 12,000 টাকা 3 মাস জমা ছিল ব্যাংকে। তাই এইখানেও বের করবো গণিতের ভাষা সমস্যাটি হলো, এখানে লিখবো আসল, এখানে লিখবো সময়, এখানে লিখবো সুদ। সেই একই 5% রেট, 100 টাকা 12 মাস 5 টাকা, তাহলে 12,000 টাকা, এটা 3 মাস কেটেছে। এখানে কত না, এটাকে আমরা যদি বের করি তাহলে 100 টাকায় 3 মাসে সুদ হয় 5 টাকা, তাহলে 1 টাকায় 1 মাসে সুদ হবে 5 ইন্টু 100 ইন্টু 3, আবার 12,000 টাকা 3 মাসে সুদ। আমি একবারে করে দিচ্ছি, তার কারণ তোমরা আস্তে আস্তে করবে। 5 ইন্টু এখানে বেড়ে যাবে 12,000 ইন্টু 3, 100 ইন্টু 3, 100 ইন্টু 3, এটা যদি ক্যালকুলেশন করি ইকুয়াল টু 100 ইন্টু 3 নট 100 ইন্টু 12, 3 0 0 0 0, 3 4 12, 4 দিয়ে কাটলে এরা 4 3 12, 3 5 15, 150 টাকা। তাহলে এইখানে সে সুদ গেলো 150 টাকা। না এইবারে তাহলে আবার টাকা সে জমা দিচ্ছে, আবার 3 মাস পর, মানে কত হলো না, মোট 6 মাস হয়ে গেল। মোট 6 মাস পর 8,000 টাকা জমা দেওয়ায় তার এখন মানে 6 মাস পরে এখন আসল কত না, আগে ছিল 12,000 টাকা আসল ছিল, এখানে বের করেছি 12,000 টাকা আসল ছিল, আবার 8,000 টাকা জমা দিয়েছে। 12,000 প্লাস 8,000 ইকুয়াল টু 20,000 টাকা। তাহলে তো এখন আসল 20,000 টাকা আছে না, বছরের শেষে তিনি চেয়েছেন। অতএব এই 20,000 টাকা কত মাস খেটেছে না, বাকি 6 মাস, 6 মাস খেটেছে। তাহলে আবার লিখবো গণিতের ভাষা সমস্যাটি হলো, এখানে লিখবো আসল, সময়, সুদ, 5% আছে, তাহলে 100 টাকা, সময় হচ্ছে 12 মাস 5 টাকা, এখানে 20,000 টাকা তার খেটেছে। এখানে 6 মাস খেটেছে, তাহলে কত টাকা সুদ না, আবার এখানে একইভাবে ক্যালকুলেশন করবো। 100 টাকায় 12 মাসে সুদ হয় 5 টাকা, তাহলে 1 টাকায় 1 মাসে সুদ কমে যাবে 100, এটা 1,000 না 100 ইন্টু 12 টাকা, আবার 20,000 টাকা 6 মাসে সুদ বেড়ে যাবে 5 ইন্টু 20,000 ইন্টু 6 ডিভাইড বাই 100 ইন্টু 12। এবার যদি আমরা ক্যালকুলেশন করি 6 দুগুণে 12, 0 0 0 0, 2 দিয়ে কেটে গেল 100, তার মানে 500 টাকা। তাহলে তার মোট সুদ কত পেয়েছে না, প্রথমে সে সুদ পেয়েছে 187.5 টাকা, আবার পরে সুদ পেয়েছে 150 রুপিস, তারপরে সুদ পেয়েছে 500 টাকা। অতএব তিনি মোট সুদ পেয়েছেন, মানে বছরের শেষে তিনি বছরের শেষে মোট সুদ পেয়েছেন। তাহলে আমাকে তিনটে যোগ করতে হবে, 187.5 প্লাস 150 প্লাস 500 ইকুয়াল টু, তাহলে এইটাকে আমরা যোগ করি তাহলে কত হবে না, যোগ করলে আমাদের এটা হয়ে যাবে 187.5 প্লাস 500 প্লাস 150, 837.5 টাকা এর সাথে সুদ পেয়েছে। কিন্তু তারা লাস্ট আসল কত ছিল, লাস্ট আসল ছিল 20,000 টাকা। অতএব তিনি বছরের শেষে সুদ ও আসল পাবেন। তাহলে 20,000 টাকা তার ছিল আসল, এখন পেয়ে গেছে সুদ, টোটাল হয়ে গেছে 837 প্লাস 5 ইকুয়াল টু 20837.50 টাকা। তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে সে বছরের শেষে সুদে আসলে পাবে 20,837.50 টাকা। বুঝে গেল? তাহলে আমাকে প্রথমে প্রত্যেকটা ধাপে ধাপে আমাকে সুদ বের করতে হবে, সুদটাকে আলাদা রাখতে হবে। আবার তারপরে লাস্ট যে আসলটা থাকবে সেই আসলটার সঙ্গে আমাকে প্রত্যেকটা যে সুদ ছিল সেই সুদ যেগুলো আলাদাভাবে সুদে রাখা ছিল সেই সুদগুলোকে আমার যোগ করতে হবে। যোগ করলে তাহলে যেইটা আসলটা টোটাল যে সুদ আসল আছে সেটা সে 1 বছর শেষে পাবে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট I did. This type of numerical we have to be separately, we have to be calculate the interest of that this principal value, what is the value now in the present value.
So first the present value was the 15,000 rupees and the rate of interest is 5%. From here we are calculated the interest is 187.5 rupees. After 3 months the present value will be deducted because he has deducted the 3,000 rupees. That means now present value is present value is 12,000 rupees. So from this 12,000 rupees, it is also working as a 3 months. So from the 12,000 rupees, what is the interest? That interest is 150 rupees. Now present value is he has deposited 8,000 rupees. That means total now present value is the current present value is that is 20,000 rupees. So with that 20,000 rupees, 5% interest rate, simple interest rate, how much he got interest after 6 months, we calculated that is 500 rupees. That means total interest is first 187.5, second 150 and third 500. Total is 837.5 rupees. That is the total you got interest. So total interest plus principal is because the last and current principal was 20,000. That means 20,000 plus 837.50, that is 20837.50 rupees. That is the total after 1 year he got total principal plus interest values. This type of numerical we have to be calculated in this way only. Okay, now we will go to the next question. Now I am not doing any numerical with that shortcut process because in this formula I is equal to PRT by 100 you can do, but this is not a actual process for that for the big numbers of the numericals. This type of mathematics must be came in the examination with that the 5 marks. The further 5 marks you have to calculate in this way only. For the shortcut process you may not be got the full marks. So we will go to the next question, that is question number 19. তাহলে আমরা পরের কোশ্চেন চলে যাব 19 নম্বর প্রশ্ন। তো নেক্সট কোশ্চেন ইজ গিভেন। তাহলে এখানে বলছে যে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার প্রত্যেক 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার পর কত বছর পরে তিনি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করে দেখি। এখানে বলছে যে একজন লোক সে ব্যাংক থেকে ধার নিয়েছে 12% সরল সুদের হারে 2,40,000 টাকা। বাড়ি তৈরি করেছে, বাড়িটি 1 বছর তার কোনো ভাড়া যায়নি। 1 বছর পর থেকে তিনি ভাড়া দিয়েছে, ভাড়া প্রত্যেক মাসে পাচ্ছে 5,200 টাকা। সে যদি প্রত্যেক মাসে 5,200 টাকা করে ভাড়া পায় তাহলে তিনি কত বছর পর মোট টাকা শোধ করতে পারবে, মানে সুদ প্লাস আসল টাকা ব্যাংকের মোট টাকা শোধ করতে পারবে। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিক পরীক্ষার জন্য বা এমনি নিজের অঙ্ক করার জন্য, আইডিয়ার জন্য। তাহলে আমাকে এখানে বের করতে হবে যে তিনি আমাকে বের করতে তার মোট কত টাকা আগে সুদ হচ্ছে, কিন্তু কত বছরের সুদ সেটা কিন্তু আমরা জানি না। কত বছরের সুদ আমরা কিন্তু সেটা জানি না। তাহলে আমি বের করবো যে প্রত্যেক বছরে তার কত টাকা সুদ হচ্ছে আমি বের করবো, কেন সে যেহেতু প্রত্যেক মাসে এই টাকাটা লাভ করছে মানে আয় করছে, তাহলে তার প্রত্যেক বছর সে কত টাকা আয় করছে। আবার তার যদি 12% সুদের হারে তাহলে সে প্রত্যেকটা অ্যান্সার হচ্ছে বছর, কত বছর পরে। তো কত বছর পরে আমাকে উত্তর দিচ্ছে, তার মানে আমাকে সমস্ত অঙ্কগুলো বছর বের করতে হবে। তাহলে সে প্রত্যেক বছর কত টাকা আয় করছে আর প্রত্যেক বছর তার কত টাকা শোধ যাচ্ছে, মানে কি বলে সুদ হচ্ছে, আমাকে এই দুটো বের করতে হবে। এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট কোশ্চেন, কত টাকা আয় আর কত টাকা সুদ। তাহলে আমাকে আগে যে সুদ কত আমাকে সে সুদটা বের করতে হবে, আর সে মাসে যেটা ইনকাম করছে সেই ইনকাম থেকে তার কত টাকা বছরে ইনকাম হচ্ছে আমাকে সেটা বের করতে হবে। তারপর আমি কীভাবে করছি দেখো। তাহলে আমি লিখব যে তার বার্ষিক আয় কত নম্বর। রহমত চাচা ব্যাংক থেকে ধার নেন 240,000 টাকা। ব্যাংকের সরল সুদ ইকুয়াল টু 12%। তাহলে ব্যাংকে যদি সরল সুদ এত টাকা হয় তাহলে তার 1 বছরের সুদ কত, আমাকে এটা আগে আমাকে হিসাব করতে হবে। অতএব তাহলে এখানে বের করছি আমি, এখানে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো আসল, আমাকে সুদ বের করতে বলছে। তাহলে আমি এখানে লিখব কি সুদের হার, বা আমি এখানে লিখছি সময় আর সুদ। তাহলে আসল যদি 100 টাকা হয় তাহলে এখানে 12 বছর মানে 1 বছর সুদ হচ্ছে 12 টাকা। তাহলে 2,40,000 টাকা নিচ্ছে, তাহলে তার 1 বছরে তার সুদ কত
আমাকে এটা বের করতে হবে। আমি যদি বের করি তাহলে 100 টাকায় 1 বছরে, এটা বছর, এটা টাকা, এটা টাকা, 100 টাকা 1 বছরের সুদ হয় 12 টাকা। তাহলে 1 টাকা 1 বছরের সুদ কত টাকা? না 12/100 টাকা। আর 240,000 টাকায় 1 বছরের সুদ হবে 12 ইন্টু 240,000 ডিভাইড বাই 100। তার মানে 12 ইন্টু 288,000 টাকা। তাহলে স্যার প্রত্যেক বছর তার এত টাকা কি হচ্ছে না সুদ। অতএব তার প্রত্যেক বছর সুদ হয় 288,000 টাকা। তার প্রত্যেক বছর এত টাকা করে সুদ হচ্ছে। তাহলে সে প্রত্যেক বছর কত টাকা করে ইনকাম করছে? না তিনি বাড়ি ভাড়া থেকে প্রতি মাসে আয় করেন 5,200 টাকা। তাহলে অতএব তিনি 1 বছরে আয় করেন বা বাড়ি ভাড়া পান, যখন এক করলেই হবে, 5200 ইন্টু 12 টাকা। তার মানে 5200 ইন্টু 12 টাকা যদি করি তাহলে 62,400 টাকা। তাহলে সে প্রত্যেকবার সে এত টাকা করে ইনকাম করছে, কিন্তু তাকে এই টাকাটা সুদ হিসাবে দিতে হবে। যদি এই টাকা সুদ হিসেবে দিতে হয় তাহলে তার আসল টাকা থেকে তাহলে কত, তাহলে সে যদি প্রত্যেক বছর এত টাকা করে জমা দিয়ে দেয় তাহলে এত টাকা তার সুদ কাটা যাবে। যদি এত টাকা সুদ কাটা হয় তাহলে তার মানে, কিন্তু সে যদি এত টাকা করে জমা রাখে তো এত টাকাটা যদি সুদ হয়ে যায় তাহলে সে আসলে এখান থেকে কত টাকা করে তার আসলের জন্য দিতে পারবে। অতএব তিনি প্রতি বছর সুদ বাদে জমা করতে পারবেন, সুদ বাদে জমা করতে পারবে। কারণ সে এত টাকা আয় করছে, 62,400 টাকা মাইনাস 28,800 টাকা তিনি আয় করছে। তাহলে এই টাকাটা আমি বিয়োগ করে দিই, তাহলে এইটা সুদ দেওয়ার পর তাহলে প্রত্যেক বছর এই টাকাটা কী হবে না তার আয় হবে। তো এই তার মানে এই টাকাটা সে যে ধার নিয়েছিল, ধার থেকে কিছু কিছু টাকা করে কমবে। ধার সে কত টাকা নিয়েছিল? না তার ধার ছিল 240,000 টাকা। তাহলে এই টাকা সে সুদ বাদ দিয়ে সে এই টাকা জমা করতে পারছে। অতএব সময় তার মোট টাকা জমা করতে সময় লাগবে, এই টাকাটা জমছে আর এই টাকাটা ধার, 240,000 ডিভাইড বাই 336,000 টাকা। এখান থেকে কাটাটি করবো, এটা হচ্ছে 8 সমান 8 বছর। তাহলে তার আসলটা জমা কত সময় লাগছে? 8 বছর। সুদটা বাদ দিয়ে আসলটা জমা কত সময় লাগছে? 8 বছর। কিন্তু সে প্রথম বছরে কোনো বাড়ি ভাড়া পায়নি, তাহলে 1 বছর সেখানে লেগে গেছে। তিনি প্রথম বছরে কোনো বাড়ি ভাড়া পাননি, অতএব তার মোট সময় লাগবে ইকুয়াল টু 8 বছর এখানে প্লাস 1 বছর ইকুয়াল টু 9 বছর। তাহলে তিনি মোট 9 বছর পরে টাকাটা সব টাকা জমা করতে পারবে, ব্যাংকে দিয়ে দিতে পারবে। বুঝে গেল? তাহলে প্রথমে আমাকে বার করতে হবে যে প্রত্যেক বছর তার সুদ কত। না প্রত্যেক বছর সুদ হচ্ছে এই টাকাটা, আর সে প্রত্যেক বছর কামাচ্ছে কত। না প্রত্যেক বছর সে ইনকাম করছে এই টাকাটা। তাহলে এইটা থেকে আমি যদি এই টাকাটা এই প্রত্যেক বছর যদি এই টাকাটা ইনকাম করে, তাহলে এই দুটোকে আমি যদি বিয়ে করি, যেই টাকাটা থাকবে তাহলে সেটা তো জমা করতে পারছে কিছুর জন্য, আসলটা দেওয়ার জন্য। তাহলে আসলটা দেওয়ার জন্য যদি জমা করতে পারে তাহলে তার আসল তাহলে মোট এত টাকা ছিল, তাহলে কত বছর? প্রত্যেক বছর এই টাকাটা, 1 বছর এটা, পরের বছর এই টাকাটা, তারপরের বছর এই টাকাটা, তো এই টাকাটা জমা করে সে মোট 8 বছরে সে আসল টাকা জমা করতে পারবে। তাহলে 8 বছর তার আসল টাকা জমে গেল, আর প্রথম বছর সে কোনো সুদ পাচ্ছিল না। মানে প্রথম বছর তার এমনি টাকাটা ছিল, তার মানে 8 + 1 9 বছর পরে, কারণ তার তো অলরেডি সে সুদের টাকা পেয়েছে। তাহলে 9 বছর পরে সে সুদের টাকা প্লাস আসলের টাকা মিলে একসঙ্গে ব্যাংকে টাকা জমা দিয়ে দিলে তাহলে তার ব্যাংকের পুরো টাকাটা জমা হয়ে যাবে। তাহলে বুঝে গেল? তো এইভাবেই প্রতিরোধ করতে হবে। তাহলে so now will be do like this. The total principal, initially the principal was 2,40,000 rupees and the simple rate of the interest is 12% rupees. So as per the numerical calculations we have calculated the per yearly what is the interest value. The per year interest value is 28800 rupees. So but he was getting money from the from the house
per month 5,200 rupees. That means per month. That means after 1 year he got 5,200 into 12, that is 62,400 rupees. So per year his income is 62,400 rupees, and per year as a interest he will be paid 28,800 rupees. That means that income minus interest, how much is value? 33600 rupees. That is he can save for the principal value. So per year he is saving 33600 rupees for the interest value, for the principal value. So total principal was 240000. So for this values, for the saving purpose, he has to be taken the time. That means 240000 divided by 33600 years. That means 8 years. But in the first year he was not getting any income from the house. So first year was the only from the as a loan in the bank, from the bank. So total time to be taken 8 plus 1, that is 9 years. তাহলে এইভাবে অঙ্ক হবে। এরপরে অঙ্ক চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। আর যদি তোমার অঙ্ক যাতে ভালো লাগে তাহলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।